Honda NX200টা একটা কনফিউজিং মোটরসাইকেল। এটা দেখতে হচ্ছে অনেকটা স্কেল ডাউন একটা আফ্রিকা টুইনের মতো, বাট ইট ক্যারিজ দ্য ফেমাস NX ব্যাজ। বাট ফান্ডামেন্টালি আন্ডারনিথ অল দ্য বডি প্যানেলস, ফেয়ারিংগুলোর নিচে এটা বেসিক্যালি জাস্ট একটা হর্নেট 2। হর্নেট 2 এর ফুল ডিটেইলড একটা রিভিউ আমার চ্যানেলে আছে। সো হর্নেট 2 এর সাথে এই বাইকটার যে সিমিলারিটিসগুলো আছে আমি সেগুলো এখানে রিপিট করব না। আমি রেকমেন্ড করব যে আমার হর্নেট 2 এর রিভিউটা আগে দেখে আসেন, তাহলে আপনি প্ল্যাটফর্মটা সম্পর্কে আরেকটু পরিষ্কার ধারণা পাবেন। এই রিভিউটার মেইন ফোকাসটে থাকবে ওইসব জিনিস যেগুলোর কারণে NX200টা তার নিজস্ব একটা পরিচয় বহন করতেছে। লেটস গেট ওয়ান থিং আউট অফ দ্য ওয়ে, বাইকটা আমার কাছে অনেক সুন্দর লাগে। ছবিতে দেখে বোঝার উপায় নেই যে বাস্তবে বাইকটা অ্যাকচুয়ালি দেখতে কত বড় লাগে। অন্যান্য মোটরসাইকেলের পাশে এই বাইকটাকে পার্ক করেন, ইমিডিয়েটলি দেখবেন এটা অ্যাটেনশন গ্র্যাব করতেছে সে। সো প্রপোর্শন নিয়ে হন্ডা খুব সুন্দর কাজ করছে এখানে। অন্যান্য অনেক মোটরসাইকেল আছে যেগুলো ফ্ল্যাশি গ্রাফিক্সের উপর নির্ভর করে, কিন্তু NX200টা দেখবেন ইট লুকস ম্যাচিউর, ক্লিন অ্যান্ড পারপাসফুল। পুরা NX সিরিজটা NX200, 400, 500 যেটাই বলেন না কেন, তাদের স্টাইলিংটা হচ্ছে আফ্রিকা টুইন আর ট্রান্সঅ্যাল্প থেকে বড় করা। এখন একটা বাইক দেখতে আফ্রিকা টুইনের মতো, তার মানে এই না যে এর ক্যাপাবিলিটি আফ্রিকা টুইনের মতো। ইটস জাস্ট এ ক্রস ওভার অফ দ্য হর্নেট 2 উইথ দ্য সেম চ্যাসি, সেম ইঞ্জিন অ্যান্ড সেম সাসপেনশন সেট আপ। সো এটার ক্যাপাবিলিটিগুলো হর্নেট 2 এর মতোই। সো বুঝতেই পারতেছেন এটা সিরিয়াস কোনো অফরোডিং মেশিন না। এটা সামনে 19 ইঞ্চের বদলে 17 ইঞ্চের অ্যালয় হুইল দেওয়া। ফ্রন্ট সাসপেনশনও 41 মিলিমিটারের বদলে 37 মিলিমিটারের একটা ইউএসডি ফর্ক দেওয়া। আর এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ভাঙাচোরা রোডের জন্য এনাফ, কিন্তু একটা সিরিয়াস ডুয়াল স্পোর্ট অথবা অ্যাডভেঞ্চার মোটরসাইকেল থেকে আপনি যেটা এক্সপেক্ট করবেন সেটা এখানে নাই। আর মোস্ট ইম্পর্টেন্টলি পাওয়ার ট্রেন হিসেবে আপনার কাছে আছে একটা 184 সিসির ইঞ্জিন, যেটা রাফলি 17 হর্স পাওয়ার আর 15.7 নিউটন মিটার্স অফ টর্ক উৎপাদন করতেছে। ইঞ্জিনটা দিয়ে আপনি কনফিডেন্টলি গ্রামে কাঁচা রাস্তা, ভাঙাচোরা হাইওয়ে, মাইল্ড যে ট্রেইলগুলো আছে এগুলো ইজিলি পার করতে পারবেন। কিন্তু আপনার যে পথ সেটা যদি জেনুইনলি টেকনিক্যাল হয়ে যায়, অর্থাৎ ধরেন গভীর কাদামাটি আছে, বড় বড় পাথর আছে, লুজ বালি আছে, কিংবা হাঁটু সমান পানি আছে, এমন একটা নদী আপনাকে পার করতে হবে, তখন আপনি খুব দ্রুতই ইঞ্জিনের যে লিমিটেশনসগুলো আছে এগুলো আবিষ্কার করা শুরু করবেন। একটা বাইকের মধ্যে যত অ্যাডভেঞ্চার স্টাইলিং ঢোকান না কেন, ওটার যে ফান্ডামেন্টালসগুলো আছে এগুলো আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। দ্যাটস সিম্পলি ফিজিক্স। হর্নেটের তুলনায় বাইকটার যে হ্যান্ডেলবারগুলো এগুলো অনেক উঁচা, কারণ বেশ ভালো লম্বা রাইজার উপরে বসানো। ফলশ্রুতিতে আপনার বডি পজিশনটা অলমোস্ট নিউট্রাল থাকে। যেহেতু আপনার মেরুদণ্ডটা অলমোস্ট পারফেক্টলি আপরাইট একটা পজিশনে আছে, আপনার হাতের উপর খুব কমই প্রেশার পড়ে। আপনি NX-এর সাথে হর্নেটটা যদি ব্যাক টু ব্যাক রাইড করেন, ডিফারেন্সটা দেখবেন অবভিয়াস। হর্নেটটা কমফোর্টেবল, কিন্তু NX-টা অলমোস্ট এফোর্টলেস টু রাইড। হ্যাঁ, এই ডিফারেন্সটা খুব ছোট, কিন্তু একটা বাইক যখন আপনি 4-5 ঘন্টা ধরে টানা রাইড করবেন, এই ছোট ছোট ডিফারেন্সগুলো দেখবেন ইন দ্য লং রান হিউজ হয়ে যায়। লং রাইডে আপনার কবজির প্রতিটা ডিগ্রি অ্যাঙ্গেল, আপনার হ্যান্ডেলবারের প্রতিটা ইঞ্চি হাইট, আর আপনার পিঠ থেকে যতটুকু প্রেশার আপনি সরাইতে পারবেন, এই সবগুলো ম্যাথমেটিক্যালি অ্যাডস আপ। এই কারণে আফ্রিকা টুইন, ট্রান্সঅ্যাল্প, NX500 এই সবগুলা বাইক দেখবেন সেম এর্গোনমিক যে ফিলোসফি সেটা ক্যারি করতেছে। দ্য গোল ইজন্ট টু মেক ইউ রাইড ফাস্টার, ইটস টু মেক ইউ ওয়ান্ট টু কিপ রাইডিং। NX200টা রাইড করতে এফোর্টলেস লাগার আরেকটা বড় কারণ হচ্ছে এটার ওজন। যদিও বাইকটার মধ্যে এক্সট্রা বডি ওয়ার্ক, একটা টলার ফ্রন্ট সেকশন, একটা উইন্ডস্ক্রিন অ্যাড করা আছে, হর্নেটের থেকে এটা মাত্র 5 কেজি ওজন বেশি। সো বাইকটা খুবই হালকা, নিম্বল, আর এটা দিয়ে ডিরেকশন চেঞ্জ করা ইকুয়ালি এফোর্টলেস। আর ইঞ্জিনটা যেহেতু মেকানিক্যালি আইডেন্টিক্যাল টু দ্য হর্নেট, এক্সপিরিয়েন্সটা দেখবেন পুরোপুরি সিমিলার। থ্রটল পুলটা অনেকটা স্পোর্টি যে 150 সিসি বাইকগুলো আছে, যেমন R15, CBR, GSX-R ওগুলোর মতো। ইন্টারেস্টিংলি এটার যে ইঞ্জিনটা এটা হর্নেট থেকে আরেকটু স্মুথ লাগছে আমার কাছে। এখন এটার পিছনে বড় একটা কারণ হতে পারে আপনার রাইডিং পজিশনটা। যেহেতু আপনার বডিটা একটা আপরাইট পজিশনে আছে, আপনার হাতের মধ্যে খুব কমই হচ্ছে ওজন যাইতেছে, তো যে কারণে আপনি ফিজিক্যালি লেস কানেক্টেড টু দ্য ইঞ্জিনস ভাইব্রেশনস। তো NX200টা আমার কাছে অ্যাকচুয়ালি উইয়ার্ড লাগছে একটু চালাইতে। শুরুর দিকে লো আরপিএমে আমি বেশ কয়েকবার নিচের দিকে তাকাইছি, আমার কাছে মনে হচ্ছিল আমার ইঞ্জিনটা স্টল করছে। আর নর্মাল যে হাই স্পিড আছে, অর্থাৎ 80, 90, 100 কিলোমিটার পার আওয়ার, ওখানে মোটরসাইকেলটা বেশ কম্পোজ লাগছে আমার কাছে। স্টিয়ারিংটা ছিল প্রেডিক্টেবল, চ্যাসিটাও ভালো করে কমিউনিকেট করতেছিল, আর ডিরেকশন চেঞ্জেসগুলো হচ্ছে ন্যাচারাল ছিল। তবে একটা জিনিস খেয়াল করলাম, এর উপরে গেলেই এই চ্যাসিটা যে ফিজিক্যাল লিমিটেশনসগুলো ওগুলো বোঝা যাচ্ছিল। সো আপনি এই বাইক নিয়ে যদি লাদাখ যান, বাইক ডেফিনেটলি হেগে দিবে।
সো একটা বাইক যে কিনা নিজেকে এডিভি বলে ডাকতেছে, সে লাদাখের একটা বেসিক ট্রিপ নিতে পারতেছে না। ছি হন্ডা, ছি। হর্নেটে আমার একটা কমপ্লেইন ছিল যে প্রতিদিনে যে আমাদের কমিউট, এগুলোর জন্য এটার যে সাসপেনশন সেট আপ ওগুলো খুব হার্ড। কিন্তু ইউজারদের কাছ থেকে পরে রিপোর্ট পেলাম যে এটার যে ফ্রন্ট সাসপেনশনটা ব্রেকিং পিরিয়ডের পরে আস্তে আস্তে সফট হয়ে আসে। আর পিছের মনোশকটা যেহেতু প্রিলোড অ্যাডজাস্টেবল, অনেকে যেটা করছে তাদের ওজন অনুসারে এটাকে একটা বা দুইটা স্টেপ নিচের দিকে নামানোর পরে ওইটাও সফট হয়ে গেছে। জাস্ট লাইক দ্য হর্নেট টু, এটার ফ্রন্ট সাসপেনশনটা হচ্ছে শোয়া ব্র্যান্ডের। বাট দিন শেষে এগুলো বাজেট ওরিয়েন্টেড, সো আহামরি কিছু এখান থেকে এক্সপেক্ট করাটা উচিত হবে না। আর ব্রেকগুলো হচ্ছে নিশিনের, সামনে ডুয়াল পট, পিছে সিঙ্গেল পট। সামনের ব্রেকটা ভালো, কিন্তু পিছের ব্রেকটা যে ইউনিটটা আমি টেস্ট করছি ওটার মধ্যে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আপনার আরও ভালো ব্রেক প্যাড অথবা আরেকটু বেটার মাস্টার সিলিন্ডার লাগায় হয়তো জিনিসটা ইমপ্রুভ করতে পারবেন। অবাক করার বিষয় হচ্ছে বাইকটা এবিএসটা হচ্ছে ডুয়াল চ্যানেল। একটা এডিভি বাইকের মধ্যে কে ডুয়াল চ্যানেল এবিএস লাগায়? আমার যখন দরকার পড়বে আমি পিছের হুইলটা স্লাইড করতে পারবো না। মন্দের ভালো হচ্ছে পিছের এবিএস স্ট্রিংটা থাকার কারণে হন্ডা অ্যাটলিস্ট ট্র্যাকশন কন্ট্রোল দিতে পারতেছে। বাট অ্যাগেইন 184 সিসির একটা বাইকের মধ্যে কার ট্র্যাকশন কন্ট্রোল লাগে? ওয়েল, অ্যাটলিস্ট আপনি এটা সুইচ অফ করতে পারবেন। হন্ডা এটার এবিএসটা ক্যান সুইচেবল রাখে নাই, আমার মাথায় আসতেছে না। অথবা এবিএসটা সিঙ্গেল চ্যানেল রাখলেই হয়তো। আর সামনে এত পিছিয়ে একটা উইন্ডস্ক্রিন দিয়ে লাভটা কি? এই প্লাস্টিকের খোলের বদলে একটা 20 টাকা খাতা বাইন্ধে দিতেন, বাইকের দাম হয়তো আরও 500 টাকা কম রাখা যেত। আর এই প্লাস্টিকের হ্যান্ডগার্ডগুলোও কেন দিলেন এটাও আমি বুঝতেছি না। বাইকটা ফেলে দিলে এগুলো ভেঙে যাবে। আপনাদের হেডলাইটটাও একটা হাস্যকর জোক। লং রাইডের জন্য অক্সিলারি লাইট লাগতেছে। ও, আর বিল কোয়ালিটি ইন্ডিয়া থেকে আসা অন্যান্য যে মোটরসাইকেলগুলো আছে ওগুলোর মতো এটার ফিট অ্যান্ড ফিনিশ পুরাই ইন্ডিয়ান। সো ভার্ডিক্ট, এই ফালতু বাইকটা কেনার কোনোই মানে হয় না। এখন আপনারা যেহেতু অল্টারনেটিভ নিয়ে কমেন্ট করবেনই, চলেন অল্টারনেটিভগুলো নিয়ে একটু আলোচনা করি। সো একটা অপশন হচ্ছে ইয়ামাহা এফজেডএস V4 হাইব্রিড। 3.5 লাখ টাকায় এটা এনএক্সের থেকে একটু এক্সপেন্সিভ, বাট মাথায় রাখবেন বাইকটা হাইব্রিড আর বাংলাদেশের কমফোর্ট কিং। ভালো জিনিসের দাম একটু বেশিই হয়। তারপরে যদি কনফিউজ থাকেন, এই বাইক আপনার জন্য না। আপনি গরিব, আপনি যে গরিব হয়ে বসে আছেন সেটা কি এসিআইয়ের দোষ? আর এফজেডএস হাইব্রিডের মতোই আরেকটা অপশন হচ্ছে GPX 250। এর চমৎকার একটা ফিচার হচ্ছে এর মধ্যে থাকা সুপার কোয়াড্রো এ। সো এনিওয়ে, দ্যাটস ইট ফর টুডে। ওয়েট, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, ভিডিও তো ভাই না ভিউ পাই না। ভিউ পাইতে কি করতে হবে একটু বলেন তো? ইন্টারনেট ড্রামা ক্রিয়েট করতে হবে? তাই? আচ্ছা, নো নো, দ্যাটস নট ইট ফর টুডে। আমার আর কিছু আপনার সাথে কথা বলার আছে। স্টে টিউনড। এটা জাস্ট এক্সট্রা কিট লাগানো একটা হর্নেট। ইয়েস, অ্যান্ড ইউর পয়েন্ট? আপনার যে ক্রিটিসিজমটাই তো হাস্যকর। প্ল্যাটফর্ম শেয়ার করে কি ভুল কিছু? প্ল্যাটফর্ম শেয়ারিংয়ের কারণে আপনার ডেভেলপমেন্ট কস্ট কমে। একই জিনিস আপনি যেহেতু বারবার বানাচ্ছেন, ইটারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনার এটা রিলায়েবিলিটি বাড়তেছে। আপনি স্পেয়ার পার্টস যেমন ইজিলি অ্যাভেলেবলও করতে পারতেছেন, প্লাস স্পেয়ার পার্টসের কষ্টও কম রাখতে পারতেছেন। এই প্ল্যাটফর্ম শেয়ারিংয়ের কারণে কিন্তু আমরা NX 200টা হর্নেট 2 এর থেকে জাস্ট 25,000 টাকা এক্সট্রা দিয়ে পাইতেছি। সো এটা কি খারাপ কিছু? আরেকটা হচ্ছে ক্লেম দেখলাম যে NX 200-এর যে ফ্রেমটা, এটা নাকি হচ্ছে কোট আনকোট টুইকড বা জোর করে লম্বা করা হচ্ছে স্ট্রাকচার। আই মিন, ওয়ার ইজ দিস ইনফরমেশন কামিং ফ্রম? আপনি কি জাস্ট NX 200-এর বডি প্যানেলটাগুলোর দিকে দেখছেন, দেখে এটা অ্যাজিউম করে ফেলছেন যে এটাকে হচ্ছে অবভিয়াসলি বড় করা হয়েছে কারণ ফিজিক্যালি মোটরসাইকেলটা দেখতে বড়, নাকি হচ্ছে জাস্ট ChatGPT থেকে র্যান্ডমলি ইনফরমেশনটা পাইছেন? আপনি কি বুঝতে পারতেছেন এটা সিরিয়াস একটা ক্লেম? ইন্টারনেট তো কারো মামার বাড়ি না যে এখানে এসে গাঁজাখুরি যা ইচ্ছা তাই বলে যাব আর সেটা মানুষ মাফ করে দিবে। হন্ডা তাদের টেকনিক্যাল স্পেসিফিকেশনসগুলো পাবলিশ করে, তাই না? তাদের সার্ভিস ম্যানুয়ালে প্রত্যেকটা ডিটেল ডাউন টু আ সিঙ্গেল বোল্ট দেওয়া আছে। এখন কেউ যদি ক্লেম করে বসে যে NX 200-এর যে চ্যাসিটা এটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট দ্যান দ্য হর্নেট 2, তাহলে যে এটার বার্ডেন অফ প্রুফ যেটা, এটা যে মানুষটা এই ক্লেমটা বানাচ্ছে তার উপরে বর্তায়। আর কেউ যদি দাবি করে বসে যে এই বাইকটার সেন্টার অফ গ্র্যাভিটিটা হর্নেট 2টা থেকে ডিফারেন্ট, আরে বাবা, এই ধরনের স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করার আগে আমার তো এভিডেন্স লাগবে যে এই বাইকটা আন্ডারলাইং যে স্ট্রাকচার আছে এটা মিনিংফুল একটা ওয়েতে চেঞ্জ হয়ে গেছে। আর এই ধরনের দাবি দেওয়া খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। আপনাকে কংক্রিট ডাটা দিতে হবে অ্যাজ প্রুফ। আপনি যদি টেকনিক্যাল অ্যানালিসিস করেন সেটা সবসময় কংক্রিট ডাটার উপরে বেস করা হবে। ChatGPT কি কংক্রিট ডাটার কোনো সোর্স হলো? আর ChatGPT জিনিসটা কি? এটা জাস্ট একটা সফিস্টিকেটেড সার্চ ইঞ্জিন, গুগল করার মতো। এখন গুগল যদি বলে গাঁজা খাওয়া শরীরের জন্য ভালো, আপনি কি খাওয়া শুরু করে দিবেন? আরেকটা হাস্যকর ক্লেম দেখলাম
বাইকটা যে ফ্রেমটা আছে ফ্রেমের মধ্যে আপনি নাকি যদি হচ্ছে এক্সট্রা লাগেজ হচ্ছে ক্যারি করেন তখন নাকি যে টর্শনাল স্ট্রেস ওই ফ্রেমটার উপরে ওইটা নাকি বাইকটাকে কোট আনকোট অস্থির করে তোলে। প্রত্যেকটা প্রোডাকশন ভেহিকেলের একটা ওয়েট রেটিং থাকে, ওইটার উপরে বেস করে আপনার চ্যাসির থিকনেস, আপনার টায়ার সিলেকশন এগুলো হয়। তো হন্ডা অলরেডি এই R&Dটা করে রাখছে এবং ওনার্স ম্যানুয়ালে এই তথ্যটা থাকে, আমি দেখাচ্ছি। একটা 45 নম্বর পেজ। ওকে, সো লেটস গো। এই তো ম্যাক্সিমাম ওয়েট ক্যাপাসিটি 170 কেজি। যে টর্শনাল স্ট্রেসের কথা বলতেছেন, NX200 এর যে ডিজাইনাররা সেটা অলরেডি ক্যালকুলেট করছেন, করেই হচ্ছে তারা ভেহিকেলের এই ওয়েট রেটিংটা দিছে 170 কেজি। আপনি যদি 170 কেজি ওয়েট লিমিটের মধ্যে থাকেন, এই বাইকের উপর আলাদা করে কোনো স্ট্রেস পড়বে না। আই রিয়েলি হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া যে আপনার এই ওয়ার্ডটা অস্থির, এটা হোয়াট ডু ইউ মিন বাই ইট? প্লিজ NX200 যে ওনাররা আছেন নিচে একটু কমেন্ট করেন তো আপনার বাইকটা কি অস্থির অস্থির লাগে কিনা, আর কখন কোন অবস্থায় তাকে অস্থির অস্থির লাগতেছে ওইটা একটু জানেন। আপনার ওজন যদি 100 কেজিও হয়, আপনার কাছে স্টিল 70 কেজি হেডরুম আছে লাগেজ ক্যারি করার জন্য। 70 কেজির বেশি লাগেজ আপনি কি ক্যারি করবেন? পুরা বাসা কি বাইকের উপর লোড করে নিয়ে যাবেন? এখন ধরেন আপনি বসলেন, একটা পিলিয়নরে বসাইলেন, এরপরও আপনার কাছে অপশন থাকবে যে একটা টপ বক্স আপনি বসাইতে পারতেছেন, কয়েকটা সফট ব্যাগ হচ্ছে নিতে পারতেছেন। বাংলাদেশের ট্যুর করার জন্য এর থেকে বেশি আর কি লাগতেছে? আমার এটা বললেন না যে ভাই আপনি সারা মরুভূমিতে যায় 1 মাসের ক্যাম্পিং করার জন্য NX200 নিয়ে রওনা দিয়েছেন। আরেকটা সিলি ক্লেম করছে যে এই বাইকটা নাকি 5-7 ঘন্টা টানা আপনি যদি হচ্ছে 70 থেকে 90 কিলোমিটার পার আওয়ার গতিতে যদি চালান, বাইকটা যে কোট আনকোট থার্মাল ম্যানেজমেন্ট এটা নাকি একদম কমপ্লিটলি ব্রেক আপার্ট, একদম কমপ্লিটলি ভেঙে পড়বে। এয়ারকুল বাইকের থার্মাল ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে দেখি বলেন তো? এয়ারকুলড বাইক এয়ার অর্থাৎ বাতাস ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এই যে ইঞ্জিনের মধ্যে এতগুলো ফিন্স দেখতেছেন, এগুলো কাজ কি? এগুলো সার্ফেস এরিয়াটা বাড়াচ্ছে। এগুলো উপর দিয়ে যখন সামান্য বাতাসও যায়, এর সাথে করে হিট হচ্ছে ট্রান্সফার করে নিয়ে যায়। সো সামান্যতম বাতাসও এই ইঞ্জিনগুলোকে ম্যাসিভলি হেল্প করে। সো ঢাকা টাইপসের ড্র্যামের মধ্যে যদি আপনি ইঞ্জিন নিয়ে বসে থাকেন, আপনি ইঞ্জিনের উপরে স্রেফ নির্যাতন করতেছেন। সো এই 150, 160, 180 সিসির যে ইঞ্জিনগুলো, এগুলো আমাদের যে হাইওয়েগুলো আছে, হাইওয়েগুলোর মধ্যে গিয়ে আপনি 70 থেকে 90 কিলোমিটারে আরামসে ক্রুজ করতে পারবেন যদি প্রপার গিয়ারে থাকেন। ইঞ্জিনের উপর কোনো প্রেশারই পড়বে না, কারণ সে প্রচুর পরিমাণ বাতাস পাচ্ছে, নিজেকে ঠান্ডা রাখতে পারতেছে। এই বাইকের হাজার হাজার ইউনিট নিয়ে মানুষ এখন গণহারে ট্যুর করতেছে। আমি একটা দুইটা ইউনিটের কথা বলতেছি না, বিশাল একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা এটা। কই কারো বাইক তো আজ পর্যন্ত রিপোর্ট পাইলাম না যে ওভারহিট হয়ে গেছে। আর আপনাদের অনেকে বাইকটা ক্রিটিসাইজ করছেন যেহেতু এটার মধ্যে ডুয়াল চ্যানেল এবিএস আছে। হ্যাঁ, একটা প্রপার এডিভির মধ্যে রিয়ার এবিএসটা সুইচেবল হওয়া উচিত। কিন্তু আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, একটা এক্সপিরিয়েন্স রাইডারকে কখনো 184 সিসির একটা ইঞ্জিন যেটা 17 হর্স পাওয়ার আর 15 সামথিং টর্ক বানাইতেছে, এমন একটা ইঞ্জিন নিয়ে হচ্ছে অ্যাডভেঞ্চার করতে যাবে? ঘন কাদামাটির রাস্তা কিংবা খাড়া পাথুরে পাহাড়ের মধ্যে ওঠার চেষ্টা করবে? আপনি কি বাইকটা দিয়ে ট্যুর করতে পারবেন? অ্যাবসলিউটলি। বাইকটা দিয়ে কি লাদাখ যেতে পারবেন? ডেফিনেটলি। কিন্তু সেটা কি আপনার যাওয়া উচিত? আই ডোন্ট থিঙ্ক সো। আই ক্যান বিলিভ আই হ্যাভ টু সে দিস। আপনাদের কমন সেন্স ব্যবহার করেন। আপনারা অ্যাডভেঞ্চার রাইডিংয়ের সাথে ট্যুরিংটাকে মিলাই ফেলতেছেন। দে আর নট দ্য সেম থিং। আপনার ট্যুরিংয়ের আইডিয়াটা যদি এরকম হয় যে আমাদের বাংলাদেশে আমরা সাধারণত যেটা করি যে ঢাকা থেকে বান্দরবান, সিলেট, রাজশাহী অথবা কক্সবাজার এইসব জায়গায় যাই, তাহলে NX200টা ভাই মোর দ্যান কেপেবল। এখন আপনার যদি মনে হয় হন্ডা এটার মধ্যে এমন ক্যাপাবিলিটি দেওয়া উচিত ছিল যে 184 সিসির ইঞ্জিন নিয়ে আপনি লাদাখ পর্যন্ত যেতে পারবেন, তাহলে ভাই আর কিছু বলার নেই। তবে অনেস্টলি একটা কথা বলি, এর থেকেও ছোট ইঞ্জিন নিয়ে মানুষ এর থেকে বড় কিছু করতে পারছে। বাইক পারে না ভার্সেস আপনি পারেন না, দুইটার মধ্যে বিশাল ফারাক আছে। এগেইন, জাজ দ্য মোটরসাইকেল ফর হোয়াট ইট ওয়াজ ডিজাইন টু ডু। ইন্টারনেটের র্যান্ডম এক পাবলিকের অ্যানালিসিস শুনে আপনি একটা বাইককে কখনোই জাজ করতে পারবেন না। রিভিউ দেখেন, ভালো কথা, নো প্রবলেম, ইনফরমেশন গ্যাদার করেন, কিন্তু সেটা আবার আপনার নিজ থেকে কিন্তু ভেরিফাই করতে হবে। আর এই ভিডিওর প্রথম পার্টটাতে এই বাইকটার উইন্ডশিল্ডটা নিয়ে সার্কাজম করছিলাম। আসেন ফাইজলামি বাদ দিয়ে অ্যাকচুয়াল জিনিসটাতে ঢুকি। আমার একটা ভিডিও আছে এই টাইটেলে যে 150 সিসির একটা বাইক যদি 150 কিলোমিটার পার আওয়ার গতি যাইতে পারে, তাহলে 300 সিসির একটা বাইক 300 কিলোমিটার পার আওয়ার গতিতে কেন যাইতে পারে না। তো এই ভিডিওটা বেসিক্যালি ছোট একটা ফিজিক্স লেসন। এই ভিডিওটার জন্য ওখানকার জিনিসটা একটু কাজে লাগবে। লং স্টোরি শর্ট, এরোডাইনামিক যে ড্র্যাগ আছে এটা আপনি স্পিড যত বাড়াবেন এর সাথে ড্রামাটিক্যালি বাড়তেছে। তো হাইওয়ে যে স্পিড আছে ধরেন অ্যারাউন্ড 100-110-এ, তখন আপনার যে আপার বডিটা আছে এটা কনস্ট্যান্টলি যে বাতাস আছে বাতাসটার সাথে ফাইট করতেছে। সো এই ফোর্সটাকে আপনি যদি ইভেন 20-30% যদি কমাইতে পারেন,
আপনার ধরেন 4-5 ঘন্টা ট্যুর করার পরে আপনার বডি আপনাকে লিটারালি থ্যাংক ইউ দিবে। সো হন্ডা যে ছোট উইন্ডশিল্ডটা ইউজ করতেছে এটাও ভাই ম্যাসিভলি হেল্প করে। আর এটা খুবই নগণ্য কম দামি একটা অ্যাক্সেসরি। আফটার মার্কেট দুনিয়ার অপশন আছে, ওখান থেকে কিনে একটা লাগায় ফেলেন বড় সড়ো। যে কোনো প্রোডাক্ট ক্রিটিসাইজ করার আগে আপনাকে এটা চিন্তা করতে হবে যে হোয়াট ওয়াজ ইট ডিজাইন টু ডু। একটা বাস নিয়ে আপনি কর্নার করতেছেন, অবভিয়াসলি একটা স্পোর্টস কার থেকে সেটা হচ্ছে স্লোলি কর্নার করবে, তাই বলে কি সেটার জন্য আপনি তাকে জাজ করবেন? সো NX 200টা হচ্ছে ইজ নট ডিফারেন্ট। এটাকে একটা অ্যাডভেঞ্চার স্টাইল হচ্ছে কমিউটার বলা যায়, একটা ক্রস ওভার আর কি কাইন্ড অফ। সো এখন আমি জানি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় হন্ডা হচ্ছে এই বাইকটাকে এডিভি বাইক বলে আর কি। ব্যাড মার্কেটিং, তো ব্যাড মার্কেটিংয়ের কারণে কি এই প্রোডাক্টটা অটোমেটিক্যালি ব্যাড হয়ে গেছে? লুক এট দিস ওয়েবসাইট, ইভেন NX 500ও একটা এন্ট্রি লেভেল এডিভি হিসেবে হন্ডা তাকে ক্লাসিফাই করছে। তো একটা 500 সিসির এডিভি যদি এন্ট্রি লেভেল হয়, এবার একটু বুঝেন 184 সিসির একটা এডিভি কোন লেভেলে আছে। হন্ডা কি ইনফরমেশন আপনার কাছ থেকে লুকায় রাখতেছে? আর একটু চিন্তা করেন যে NX 500টা কেন এন্ট্রি লেভেল? বিকজ একটা কথা আছে, দেয়ার ইজ নো রিপ্লেসমেন্ট ফর ডিসপ্লেসমেন্ট। এই কথাটা বলে কারণ ডিসপ্লেসমেন্ট যত বাড়ে আপনার টর্ক তত বাড়বে। ছোটো সিসির ইঞ্জিনে আপনি হর্স পাওয়ার বাড়াইতে পারবেন কিন্তু টর্ক হচ্ছে বাড়াইতে পারবেন না। কিছু ফিজিক্যাল লিমিটেশনস আছে, আমি ফিজিক্সে এখন যাচ্ছি না, জাস্ট এতটুকু বুঝে রাখেন যে আপনি টেকনিক্যাল যে অফরোড ট্র্যাকগুলো আছে, সেটা আপনার পাহাড় হোক, খাড়া পাহাড় হোক, কিংবা একদম গভীর কাদামাটির যে রাস্তাগুলো আছে, এইগুলো টেকনিক্যালিটি যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে এগুলোর মধ্যে এফোর্টলেসলি যাইতে আপনার টর্ক ডেফিনেটলি দরকার। সো ইফ ইউ ডিসলাইক দ্য হর্নেট 2 অ্যাজ অ্যান এডিভি, ইউ আর মিসিং দ্য পয়েন্ট এন্টায়ারলি। এখন দেখেন ব্যাপারটা এরকম না যে হচ্ছে হন্ডা একদিন সকালবেলা হুট করে উঠা তারা চিন্তা করলো যে এই চলো একটা ছোটোখাটো একটা ট্রান্সআল্প অথবা ছোটোখাটো একটা আফ্রিকা টুইন বানায়। তারা দেখেন আমাদের যে সাউথ ইস্ট এশিয়ান যে মার্কেটটা আছে, মার্কেটটার দিকে তাকাইছে। এই মার্কেটটার যে মানুষগুলো আছে, কনজিউমাররা আছে, কনজিউমারদের রিকোয়ারমেন্টগুলো কি সেটার দিকে দেখছে। দেখেন আমাদের দেশে তো হায়ার সিসি আসলো, হায়ার সিসি আসার পরেও ছোট সিসি মার্কেটটাই স্টিল হচ্ছে ডমিনেট করতেছে। হায়ার সিসিতে মানুষ খুব কমই হচ্ছে মুভ করতেছে। সেম ডেটাটা হন্ডার কাছেও আছে, তাই না? সে মার্কেট ডাটাই হন্ডাকে বেসিক্যালি বলতেছে যে আমরা একই বাইকের মধ্যে একটা স্পোর্ট বাইকের লুকস, পারফরমেন্স, কন্ট্রোল ওইটাও যেমন দরকার, সেম বাইকের মধ্যে আমরা একটা বাজেট কমিউটারের মাইলেজ, বাজেট কমিউটারের কমফোর্ট, বাজেট কমিউটারের লো মেনটেন্যান্স কস্ট, এগুলো সবগুলো খুঁজি। ও অ্যান্ড আমরা সেম বাইকের মধ্যে একটা 10তলা বিল্ডিং, আর 10তলা বিল্ডিংয়ের মধ্যে আমাদের যত ফ্যামিলি মেম্বার আছে, ফ্যামিলি মেম্বারদেরকে হচ্ছে লোড করে নিয়ে যেতে চাই। সো দ্যাটস ওয়াই দ্য NX 200 এক্সিস্ট ইন আওয়ার মার্কেট। এটা কিছু প্লেসের মধ্যে হচ্ছে কম্প্রোমাইজ করতেছে while giving you the other options that you want. তো কোয়েশ্চেন অ্যাকচুয়ালি এটা না যে হন্ডা হচ্ছে হর্নেটের মধ্যে কেন কিছু ফেয়ারিং লাগায় এটাকে NX 200 বানাইলো। কোয়েশ্চেনটা রাদার এটা হবে যে হন্ডা কি ওইটার মধ্যে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মিনিংফুল চেঞ্জেস কি আনছে, যেটার কারণে এটা যে ইন্টেন্ডেড কাস্টমার তার যে ইন্টেন্ডেড ইউজ সেটা ফুলফিল হচ্ছে। এটা কি ভুলে যাইতেছেন কম্পিটিটররা সেম কাজটাই হচ্ছে করে, কিন্তু তারা যেটা করে যে একটা বাইকের মধ্যে কসমেটিক কিছু হচ্ছে ইমপ্রুভমেন্ট বলা যায় না, কসমেটিক কিছু চেঞ্জেস এনে তারা আপনাকে হচ্ছে একটা গরু গাধার মতো চার্জ করা শুরু করছে। So, final verdict from my end. What actually is the Honda NX 200? এটা একটা মার্কেট ডিসরাপ্টিং প্রোডাক্ট। হর্নেট 2 যেরকম একটা মার্কেট ডিসরাপ্টিং প্রোডাক্ট ছিল, NX 200ও একটা মার্কেট ডিসরাপ্টিং প্রোডাক্ট, বাট NX 200টা ইজ ইভেন বেটার দ্যান দ্য হর্নেট 2। এই বাইক দুইটা যতদিন আছে ততদিন পর্যন্ত সেম ক্লাস এবং সেম প্রাইস পয়েন্টে অন্য কোনো জাপানিজ কম্পিটিটর কিনার আমি কোনো মানে দেখি না। এখন হর্নেট 2 বা NX 200 দুইটার ক্ষেত্রে যদি বলেন আপনার পিছের সাসপেনশন পছন্দ না, 10,000-12,000 দিয়ে একটা আফটার মার্কেট ভালো একটা সাসপেনশন লাগাই দেন, সিটটা শক্ত লাগতেছে মডিফাই করে ফেলেন। এই এক্সট্রা যে খরচটা করতেছেন এটা করার পরও দেখবেন আপনার কম্পিটিটর একটা যে প্রাইসিংটা সেখান থেকে লো থাকতেছে আপনার বাইকের প্রাইসিং। বাইকটা নিয়ে জেনুইনলি ট্রু ক্রিটিসিজম কোনটা জানেন? সেটা হচ্ছে এটার যে ইন্ডিয়ান সাবপার বিল্ড কোয়ালিটি আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে কম্পিটিটর যারা আছে তাদের ক্ষেত্রে লজিকটা ট্রু না? অ্যান্ড বিফোর ইউ আস্ক, এই রিভিউটাতে হন্ডার হচ্ছে জিরো ইনভলভমেন্ট। মজার ব্যাপার হচ্ছে আমি তাদের কাছে এই রিভিউটা করার জন্য একটা টেস্ট ইউনিট চাইছিলাম, তারা আমাকে পাত্তাও দেয়নি, অন্য মাধ্যমে হচ্ছে বাইকটা কালেক্ট করে দেন রিভিউটা করা। সো স্বাভাবিকভাবে যে কোয়েশ্চেনটা ফলো আপ হিসেবে আসে যে ভাই একটা বাজেট প্রোডাক্টের জন্য এত প্যারা কেন নিলেন? Never the same. Never you calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan, I know I'm holding the best of me out of my hand.
লুক, আই এম নট এ স্পেশাল পার্সন, বাট আমি যখন একটা বাইকের উপর বসি আমার নিজেকে খুব স্পেশাল মনে হয়। আপনার কাছে মনে হতে পারে যে এটা যে কোনো বাইকে হয়তো পসিবল। না, একটা প্রোডাক্ট তখনই স্পেশাল হয় সে যদি তার ডিজাইনার কাছ থেকে সেই স্নেহটা পায়। হন্ডার উদ্দেশ্য যদি আপনাদের পকেট কাটা হয়তো, এতটুকু এফোর্ট না দিয়েও কি তারা করতে পারতো না? আপনার সার্কেলে যারা প্রিমিয়াম বাইক চালাচ্ছে কিংবা হায়ার সিসি চালাচ্ছে, তারা যদি বলার চেষ্টা করে যে আপনি একটা সস্তা প্রোডাক্ট চালাচ্ছেন, এদেরকে লাথি মেরে লাইফ থেকে ফেলে দেন। হিস্টোরিক্যালি আমরা সাউথ ইস্ট এশিয়ানরা খুবই অকৃতজ্ঞ। যে হাত আমাদেরকে ভাত খাইয়ে দেয় সে হাতের সাথে আমরা বেইমানি করি। এটা বুঝতে পারি না নেক্সট টাইম যখন ক্ষুধা লাগবে ভাত চাইবো কার কাছে। আমি এই ভিডিওটি শুরু করছিলাম এটা বলে যে দ্য NX 200 ইজ এ কনফিউজিং মোটরসাইকেল। অ্যাকচুয়ালি ইজ দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। কনফিউজড আপনারা হয়ে আছে। আজকে এতটুকুই বলা ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।